আচ্ছা, আজকের ভিডিওটা এখানে বলতে আসা স্পেকট্রোফোটোমেট্রির ব্যাপারে। যেহেতু তোমাদেরকে এটার বিষয়ে বেশি কিছু বলা হয়নি, একটা নোট দিয়ে দেওয়া হয়েছিল, তো আগেই বলে নিই স্পেকট্রোফোটোমেট্রিটা কেন পড়ছি। সেটার কারণ হচ্ছে আমাদের এই মাইক্রোবায়োলজির মতো সাবজেক্ট বা বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, যে কোনো সাবজেক্টে আমরা যে বায়োমলিকিউলসগুলোকে পড়েছি বা মাইক্রো অর্গানিজমস পড়ছি, তাদের ভিতরের বায়োমলিকিউলসগুলো যখন স্টাডি করতে হচ্ছে, প্রোটিনস, লিপিডস, কার্বোহাইড্রেটস, নিউক্লিক অ্যাসিডস এটসেট্রা, এইগুলো যখন স্টাডি করতে হচ্ছে, সেইগুলোকে স্টাডি করার সময় আমার এই স্পেকট্রোফোটোমেট্রির ইউসেজ করতে হচ্ছে। তো স্পেকট্রোফোটোমেট্রিটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে নাথিং বাট আমার এই বায়োমলিকিউলসগুলোকে স্টাডি করতে গেলে তার ইলেকট্রনিক স্ট্রাকচার বা তার অ্যাটমিক স্ট্রাকচারটাকে আগে স্টাডি করতে হচ্ছে, এবং সেই অ্যাটমিক স্ট্রাকচারটাকে স্টাডি করতে হচ্ছে উইথ দ্য হেল্প অফ সার্টেন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো দ্যাট মিনস স্পেকট্রোফোটোমেট্রি ইজ নাথিং বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যান্ড ম্যাটার্সেস কম্বিনেশন। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে আমি একটা ম্যাটারকে স্টাডি করছি। ম্যাটার্সগুলো আর কিছুই না, আমাদের বায়োমলিকিউলসগুলো। অ্যান্ড ম্যাটার ইজ আলটিমেটলি কম্পোজড অফ atoms and molecules। তার মানে atoms and moleculesকে আমরা স্টাডি করছি with the help of certain electromagnetic waves। এবার দেখো, ফার্স্ট টপিকেই আমি যেটা এক্সপ্লেন করেছি সেটা হচ্ছে অ্যাবাউট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলো দেখতেই পাচ্ছি লেখা রয়েছে আর কম্পোজড অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডস। তার মানে এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন উইচ ইজ a three-dimensional graphical representation XYZ axis, সেখানে দেখতে পাচ্ছি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে যদি প্লট করা হয় তাহলে এই গ্রিনগুলো যেটা দেখতে পাচ্ছি সেটা ইজ ওরিয়েন্টেড, দিস গ্রিন অ্যারোজ আর ইন্ডিকেটিং ইটস ইলেকট্রিক ফিল্ড and it is oriented towards the y-axis. This violet arrows are indicating the magnetic field and it is oriented towards the z-axis. And when they are together combinedly, simultaneously moving, they are oriented towards the x-axis. তার মানে this x-axis is actually representing its speed বা velocity, which is directed unidirectionally. তার মানে একই দিকে দুটো wave function, which is magnetic and electric field, both are moving towards the same direction. এই ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের রিলেশনশিপটা দেওয়া হয়েছে ফর ফাইন্ডিং আউট দ্য ভেলোসিটি অফ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, উইচ কেম আপ টু বি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা আগেও আমরা পড়েছি আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স সব জায়গাতেই। এটাকেই আরেকভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বাই রেসিপ্রোকাল অফ দ্য রুট অফ পারমিটিভিটি অ্যান্ড পারমিয়েবিলিটি কনস্ট্যান্ট। তো এটা নিয়ে আর বেশি কিছু বলবো না, বিকজ আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ইনডেপথ প্রিন্সিপালে যাব না, আমাদের এত বেশি রিকোয়ারমেন্ট নেই। আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসগুলো ইউজ করা হয় ফর স্টাডিং আওয়ার স্যাম্পল, সেটা হচ্ছে উইদিন দ্য রেঞ্জ অফ ইউভি টু আইআর। দ্যাট ইজ এই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটাকে আমি ড্র করেছি, দেখতেই পাচ্ছ ফ্রম ওয়ার টু ওয়ার ইট হ্যাজ স্টার্টেড। ইট হ্যাজ স্টার্টেড ফ্রম দ্য গামা রেজ, এক্স রেজ টু দি রেডিও ওয়েভস। কিন্তু আমরা এই এক্স রেজ, গামা রেজ বা রেডিও মাইক্রোওয়েভস, উই ডু নট ইউজ দোজ ফর স্টাডিং আওয়ার স্যাম্পল। আমরা বেসিক্যালি যেটা ইউজ করব সেটা হচ্ছে ইউভি টু ইনফ্রারেড জোন। তো মোস্টলি যেটা ইউজ করা হয় আমাদের মাইক্রোবায়োলজিক্যাল স্যাম্পল বা বায়োকেমিক্যাল স্যাম্পল স্টাডি করার জন্য, সেটা হচ্ছে ইউভি জোন অ্যান্ড দ্য ভিজিবল জোন, দ্যাট ইজ দ্য ভিবজিওর রেঞ্জ। অ্যান্ড আইআর রেঞ্জটাকে ইউজ করা হয় খুব স্পেসিফিক কিছু স্টাডি করা, যেরকম একটা পার্টিকুলার কেমিক্যালের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি বা রোটেশনাল ফ্রিকোয়েন্সি, এগুলো দেখার জন্য। সেটা আমরা উপাধ্যায়তে যদি একটু সার্চ করে দেখতে পাবো, কিন্তু তোমাদের আইআর স্পেকট্রোফোটোমেট্রি এই মোমেন্টে নেই। সেই জন্য আমি বারবারই বলবো যে সেই জায়গাটা কম স্টাডি করলেও চলবে। ইউভি আর ভিবজিওর রেঞ্জটাই আমাদের মেজরলি ইউজ করা হয় স্পেকট্রোফোটোমেট্রিতে। তো সেই জন্য আমি এইগুলোরই কথা বলবো। দ্যাট ইজ ইউভি রেঞ্জটা আমাদের পরে হচ্ছে 200 থেকে 400 ন্যানোমিটারের মাঝখানে, আর 400 থেকে আমাদের ভিজিবল রেঞ্জ স্টার্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ দ্য ভায়োলেট ব্লু রেঞ্জ। সেটাকেও আমরা অনেক ক্ষেত্রেই প্রোটিনস বা আরএনএ, ডিএনএ স্ট্রাকচার স্টাডি করার জন্য ইউজ করে থাকি। সেটার থেকে আস্তে আস্তে আমাদের রেড জোন যাচ্ছে, দ্যাট ইজ দ্য 700 ন্যানোমিটার জোন, 700 to 750 এরকম রেঞ্জ করে। তো এই পার্টিকুলার ওয়েভলেন্থ রেঞ্জটা আমাদের ইউজ করা হয় ফর ডিটারমাইনিং আওয়ার স্যাম্পলস। সেটার উপর একটা সাম দেওয়া রয়েছে, নাথিং টু এক্সপ্লেন অ্যাবাউট দিস নাও।
comes the molecular orbital theory, that is the main part. এতক্ষণ ধরে আমি যেটা বললাম দ্যাট ইজ দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা দিয়ে আমরা আমাদের ম্যাটারটা বা ইলেকট্রনস গুলোকে স্টাডি করছি। আমাদের ম্যাটার আমি এক্ষুনি বলেছি ইনক্লুডস দ্য বায়োমলিকিউলস, দ্য ডিফারেন্ট বায়োমলিকিউলস, সেইগুলোকে স্টাডি করার জন্য আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসকে ইউজ করছিলাম। সেইটার প্রপার্টি এতক্ষণ ধরে বলে গেলাম। এবার আসছি হচ্ছে দ্য প্রপার্টি অফ দোজ বায়োমলিকিউলস। সেই বায়োমলিকিউলসের প্রপার্টি আমরা প্রিভিয়াস সেমে পড়েছি প্রত্যেকটা বায়োমলিকিউলসের, সেগুলো নিয়ে কিছু বলবো না, বিকজ এভরি বায়োমলিকিউল ইজ কম্পোজড অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস আলটিমেটলি। তো সেই ক্ষেত্রে অ্যাটম বা মলিকিউলের নিজস্ব কি কি প্রপার্টি আছে, যেটা আমাদের কেমিস্ট্রিতে পড়ে থাকি, ব্যালেন্স বন্ড থিওরি, মলিকুলার অরবিটাল থিওরি, সেইগুলোকে একটু জাস্ট রিক্যাপিচুলেট করে নেওয়া। তো মলিকুলার অরবিটাল থিওরি কি বলছে যে the number of atomic orbitals combined is always equal to the number of molecular orbitals formed, যেটা এখানে লেখা আছে। তো এখানে আমরা রিপ্রেজেন্ট করেছি হচ্ছে হাইড্রোজেন অ্যাটমসকে দিয়ে, which is forming the molecule hydrogen. That is, two single hydrogen atoms are combining to form a hydrogen molecule. এইবার আমাদের ল অনুযায়ী বলা হচ্ছে যে যটা নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস কম্বাইন হবে, এখানে দুটো নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস কম্বাইন হয়েছে, সেই ক্ষেত্রে আমাদের মলিকিউলার অরবিটালস would also number up to be the same. তার মানে দুটো অ্যাটমিক অরবিটাল কম্বিনেশনে দুটো মলিকিউলার অরবিটাল ফর্ম হওয়ার কথা, তো সেটাই ফর্ম হবে। আমরা সেটাই দেখবো যে কি কি দুটো মলিকুলার অরবিটাল ফর্ম হয়েছে সাইমultaneously। আমি বলতে বলতে যাব, নিচে দেখো সাবসিকুয়েন্টলি লেখাও আছে যে বন্ডিং এন্ড অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল এটাই তৈরি হচ্ছে, সেটা সাবসিকুয়েন্টলি বলবো। কিন্তু তার আগে এখানে যে গ্রাফটাকে শো করা হয়েছে, হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি সিগনিফাইং, এখানে দেখাচ্ছে দেখো এক্স অ্যাক্সিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে ডিস্টেন্স দিয়ে, আর ওয়াই অ্যাক্সিসটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এনার্জি চেঞ্জ দিয়ে। এক্স অ্যাক্সিসের যে ডিস্টেন্সটা দেওয়া হয়েছে সেটা ইজ নাথিং বাট ওয়েন দ্য টু অ্যাটমস আর নট টুগেদার, যখন ওরা সিঙ্গল অবস্থাতে রয়েছে সেই অবস্থাতে ওদের মধ্যে ডিস্টেন্সটা কত, তারপরে ওরা যখন কাছে আসছে টু ফর্ম আপ দ্য বন্ড, সেই ক্ষেত্রে ওদের ডিস্টেন্সটা কত, এবং আলটিমেটলি ওয়েন দ্য বন্ড হ্যাজ টেকেন প্লেস সেই ডিস্টেন্সটা কত। তার মানে এই যে দুটো অ্যাটমস অ্যাটমিক ডিস্টেন্সটা, সেটাকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করছি ইন দ্য এক্স অ্যাক্সিস। অ্যান্ড এনার্জি চেঞ্জ, এই যে ওদের মধ্যে কাছে আসার জন্য যে এনার্জিটা লাগছে বা দূরে যখন ছিল সেই সময় কি এনার্জিতে ছিল ওরা, সেইটাকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। তো আমরা জানি নেচারে হাইড্রোজেন ক্যান নট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ অ্যান অ্যাটম। No atom can exist independently. It requires some other atoms as help for forming up a bond, and that is how it stays stable. এটা আমরা জানি যে অ্যাটম কখনো ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে না নেচারে। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যাটম যখন একটা ইমাজিনারি স্টেটে রয়েছে, যখন ও নাকি সিঙ্গল, সেই সময়টাতে ধরে নেওয়া হচ্ছে যে ইটস ভেরি আনস্টেবল, কারণ ও খুঁজে বেড়াচ্ছে পার্টনারকে ফর বন্ডিং আপ। সেই সময় যখন আনস্টেবল, ক্যান উই সে দ্যাট ইট ইজ হায়ার ইন এনার্জি? ইয়েস, ইট ইজ হায়ার ইন এনার্জি। তো সেই হায়ার ইন এনার্জি স্টেটটাকে কিন্তু আমরা এখানে গ্রাফিক্যালি প্ল্যাটু রিজনটাতে রিপ্রেজেন্ট করেছি। তো যখন দুটো হাইড্রোজেন অ্যাটম when they have not come close together, সেই সময় they are very unstable, very higher in energy। সেই সময়টা this energy is at a intermediate বা we can say that is very higher in energy। তারপরে when they started coming close, দেখো ডিস্টেন্স আস্তে আস্তে কমছে। প্রথম অবস্থায় when they were very far away from each other, তখন কিন্তু ডিস্টেন্স was very high, সেই ক্ষেত্রে এনার্জি was also very high। কিন্তু আস্তে আস্তে যখন ডিস্টেন্স কমছে কমছে কমছে, এনার্জি কিন্তু ফল ডাউন করছে, তার মানে দে আর বিকামিং মোর স্টেবল। আর সেই স্টেবিলিটি আস্তে আস্তে কমতে 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 এনার্জিটা অনেকটাই কমে এসছে, যেখানে আমি দেখতে পাচ্ছি ডিস্টেন্স ইজ টু ফিক্সড অফ 0.7 অ্যাংস্ট্রম। এই 0.7 অ্যাংস্ট্রমটা কিন্তু একটা ফিক্সড ভ্যালিউ ফর স্টেবিলিটি। তার মানে এই যে 0.7 অ্যাংস্ট্রম ডিস্টেন্সে যখন ওরা রয়েছে, তখন কিন্তু ওরা বন্ডিংটা তৈরি করলো। যেই মোমেন্টে বন্ডিংটা তৈরি করলো, তখন কিন্তু এনার্জি ওয়াজ অ্যাট ইটস লোয়েস্ট। এইবার এই 0.7 অ্যাংস্ট্রমের পরেও যখন ডিস্টেন্স কমতে আরম্ভ করছে, মানে ওরা একে অপরের ঘাড়ে চড়ে গেছে, বন্ডিং থেকে দে হ্যাভ নাও কাম টু সাচ আ পয়েন্ট ওয়্যার
their distance is very low, very negligible, সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আবার we can see that যে এনার্জিটা ইনক্রিজ করছে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস কনক্লুশন করতে পারছি that in order to form a bond, the bonding distance have to be a standard distance. It has to be a specified distance, যেটার পরে নাকি আরো closest আসলে they will have a higher energy, which we do not want, which is an unstable form. যখনই আমরা দেখব any atom which is higher in energy, that shows up its unstability. তার মানে আমাদের বন্ডিং হওয়ার জন্য একটা মিনিমাম ডিস্টেন্স লাগছে এবং একটা ভেরি লিস্ট অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিকোয়ার্ড, নাথিং এলস। এটার থেকে আমরা এটাই কনক্লুশনে আসছি। এবার এইখানে দেখানো হয়েছে এই যে বন্ডিং হচ্ছে, বন্ডিং এর সময় যে ডিস্টেন্সটা হচ্ছে সেই সময় কিন্তু আমরা দেখলাম ইট ইজ দ্য অপটিমাম ডিস্টেন্স 0.7, যেটার থেকে নিচের ডিস্টেন্সে আমরা দেখলাম যে অনেক হাই এনার্জি হয়ে যাচ্ছে। সেই স্টেটটাকে কি বলছি? সেই স্টেটটাকে আমরা বলছি হচ্ছে অ্যান্টি বন্ডিং স্টেট। তার মানে কি, সেখানে গিয়েও কিন্তু আবার আনস্টেবল ফর্মে বা হায়ার এনার্জি স্টেটে চলে যাচ্ছে। তার মানে আমাদের দুটো স্টেট, বন্ডিং স্টেট অ্যান্ড অ্যান্টি বন্ডিং স্টেট। এবং এই প্রথম যেখানটাতে প্ল্যাটো দেখছিলাম সেই প্ল্যাটোটা কিন্তু নন বন্ডেড স্টেট। এই তিনটে স্টেটকে আমরা এই এনার্জি ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করেছি। উই ক্যান সি ওভার হিয়ার, দেখো এই এনার্জি ডায়াগ্রামে এনার্জি ডায়াগ্রামের আমাদের এখানে দেখতে পাচ্ছি সিমিলারলি ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে এনার্জি চেঞ্জকে রিপ্রেজেন্ট করছে অ্যান্ড এক্স অ্যাক্সিসটা রিপ্রেজেন্ট করছে হচ্ছে দ্য অপটিমাম ডিস্টেন্স বা ডিস্টেন্স বিটুইন দ্য টু অ্যাটমস। তার মানে সিমিলারলি ওরা যখন নন বন্ডেড স্টেটে রয়েছে এই দুটো সাইডটাকে আমরা রিপ্রেজেন্ট করি যে কোনো মলিকিউলার অরবাইটাল রিপ্রেজেন্ট করার জন্য আমরা অ্যাটমিক স্টেটটাকে আগে ফার্স্টে দেখাই, সিঙ্গল স্টেটটাকে দেখাই উইচ ইজ ইন দ্য নন বন্ডেড স্টেট। তারপরে হচ্ছে এটা হচ্ছে বন্ডেড স্টেট এবং আলটিমেটলি আমাদের এইটা হচ্ছে গিয়ে অ্যান্টি বন্ডিং স্টেট। তো যখন ওই ওয়ান ডাইমেনশনাল গ্রাফটাকেই কিন্তু এখানে আবার তুলে ধরা হয়েছে ইন দ্য মলিকুলার অরবাইটাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এখানে দেখতে পাচ্ছি ওরা দুজনেই নন বন্ডেড স্টেটে রয়েছে এবং এনার্জিটা মোটামুটি একটা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে, খুব বেশি হাই নয়, যেটাকে আমরা নাকি ওপরের গ্রাফটাতে প্ল্যাটো দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম। তো এরা যখনই কাছে আসছে, সি দ্য ডিস্টেন্স বিটুইন দিস পার্টিকুলার টু জোনস ইজ ভেরি হাই বা ভেরি লার্জ। সেই ক্ষেত্রে এবার যখন ওরা ডিস্টেন্সটা কমিয়ে আনছে, কমাতে কমাতে যখন when they have formed the bonded state, সেই বন্ডেড স্টেটের এনার্জি কিন্তু নন বন্ডেড স্টেটের থেকে কমে গেছে এবং যেই মুহূর্তে সেই ডিস্টেন্সটা আরও কমতে আরম্ভ করেছে, যেটা আমরা উপরের গ্রাফে দেখলাম, সেই ক্ষেত্রে ওরা কিন্তু আবার হাই এনার্জি, অত্যধিক হাই এনার্জিতে চলে গেছে উইচ ইজ নোন অ্যাজ দ্য অ্যান্টি বন্ডেড স্টেট। সেটাকেই কিন্তু এখানে আমরা মলিকুলার অরবাইটাল থিওরির এনার্জি ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করেছি, নাথিং এলস। তো এখানে যে 1s এগুলো তো অরবাইটালগুলোকে রিপ্রেজেন্ট করছে, এগুলো হচ্ছে নন বন্ডেড স্টেটের রিপ্রেজেন্টেশন। অ্যান্টি বন্ডিং স্টেটকে আমরা সবসময় স্টার দিয়ে রিপ্রেজেন্ট করি উইচ ইজ অলওয়েজ হায়ার ইন এনার্জি এবং সেটা হয় হচ্ছে বিকজ অফ লেস বন্ডিং ডিস্টেন্স বা আমাদের যে অপটিমাল ডিস্টেন্সটা রিকোয়ার্ড ফর বন্ডিং, সেটার থেকেও যদি সেটা আরও মাইনিউট বা নেগলিজেবল হয়ে যায়, সেই বন্ডিং ডিস্টেন্সটাকে যদি আরও কমিয়ে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে সেই পার্টিকুলার মলিকিউলটা অ্যান্টি বন্ডিং স্টেটে চলে যাবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা অ্যাটম থেকে মলিকিউল ফর্ম হতে গেলে দুটো মলিকুলার অরবাইটাল তৈরি হচ্ছে, দ্যাট ইজ বন্ডিং অ্যান্ড অ্যান্টি বন্ডিং। তো এইটা আই হোপ ইজ ক্লিয়ার অ্যান্ড এইটারই এক্সপ্লেনেশন এই পাশে লেখা রয়েছে এবং তার সাথে সাথে কেমিস্ট্রির কিছু কনসেপ্ট রিকল ব্যাক করতে দেওয়া হয়েছে, যেখানে এস অরবাইটালকে আমরা এই 3 ডাইমেনশনাল গ্রাফে কিভাবে রিপ্রেজেন্ট করি, কারণ ইলেকট্রন ইজ অলসো হ্যাভিং আ ওয়েভ ফাংশন, জাস্ট লাইক আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসেরও ওয়েভ নেচার আছে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রনসেরও কিন্তু ওয়েভ নেচার আছে এবং এই ওয়েভ নেচারটাকে আমরা যখন বিভিন্ন অ্যাটমসের ক্ষেত্রে রিপ্রেজেন্ট করি, যার শুধুই এস অরবাইটাল আছে, যার পি অরবাইটাল আছে, এস পির কম্বিনেশনে কীরকমভাবে গ্রাফিক্যালি ওটাকে শো আপ করা হয় এবং যাদের 3টে পি অরবাইটাল, পি এক্স, পি ওয়াই, পি জেড, 3টে গ্রাফিক্যাল অ্যাক্সেসেই ওটাকে রিপ্রেজেন্ট করা যাবে, সেই ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, সেটাকেই দুটো পার্টিকুলার অ্যাটম দিয়ে দেখানো হয়েছে, কার্বন অ্যান্ড নিয়ন।
তো এইগুলো যারা কেমিস্ট্রি পড়েছো বা যারা কেমিস্ট্রি পাশে পড়ছো তারা একটুখানি রিকল ব্যাক করার চেষ্টা করো। এটা ইজ নাথিং ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর টপিক অফ স্পেকট্রোফোটোমেট্রি। তো আপাতত এইটুকুনি হচ্ছে এক্সপ্লেন করা হলো ফর দ্য পারপাস অফ আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ দ্য ম্যাটার দ্যাট ইজ উই আর স্টাডিং। তার সাথে রিলেটেড হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি, এবং আমরা যেই ম্যাটারটাকে যেই ওয়েভ দিয়ে স্টাডি করব বা যেই এনার্জিটার ওপর থ্রো করব, যেই এনার্জিটা আমরা এখানে গ্রাফিক্যালি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ওই এনার্জিটা আসছে কোত্থেকে। আমাদের ম্যাটারটার মধ্যে আমরা এনার্জি দিচ্ছি, তবেই ও দুটো মলিকিউলার অরবিটাল কম্বাইন করে ফর্ম করছে, দ্যাট ইজ বন্ডিং অ্যান্ড অ্যান্টি বন্ডিং। এই এনার্জিটা কি? এই এনার্জিটা নাথিং বাট ইট ইজ কামিং ফ্রম দোজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস আর অনলি দ্য সোর্স অফ আওয়ার এনার্জি, এবং সেইটা আমাদের ভিজিবল রেঞ্জ হতে পারে, সেটা আমাদের ইউভি রেঞ্জ হতে পারে, সেটা ইনফ্রারেড রেঞ্জ হতে পারে। এবং এই ইলেকট্রনসগুলো কোথায় রয়েছে? ইজ প্রেজেন্ট ইনসাইড আওয়ার বায়োমলিকিউল। এবং এই সেই ইলেকট্রনিক নেচারটাকে আমরা জানলাম যে কখনোই একটা অ্যাটম ফর্মে থাকলে সে ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে না, এবং তাকে সবসময় কম্বাইন হতে লাগে আরেকটা অ্যাটমের সাথে। সেই কম্বিনেশনের সময় একটা মিনিমাম ডিস্টেন্স লাগে ফর মেনটেনিং দ্য বন্ডেড স্টেট। সেই ডিস্টেন্সটা যদি ক্রস আপ করে যায়, আরও ছোট হয়ে যায়, কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে সে অ্যান্টি বন্ডিং স্টেটে চলে যাবে, উইচ ইজ ভেরি হায়ার ইন এনার্জি। এবং সেখান থেকে যখন আবার বন্ডেড স্টেটে আসবে, সেই সময় হিউজ পরিমাণে একটা এনার্জি রিলিজ হবে। তো এই যে হিউজ এনার্জি যেটা রিলিজ হয় ইন অর্ডার টু কাম ব্যাক টু ইটস গ্রাউন্ড স্টেট অর দ্য বন্ডেড স্টেট, এই হিউজ এনার্জি রিলিজটাকে আমরা মাপি ইন আওয়ার স্পেকট্রোফোটোমেট্রি ইনস্ট্রুমেন্ট, আর নাথিং ইজ। এই এনার্জিটা ইজ নাথিং বাট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের ওই ম্যাটারটা থেকে এমিট হয়, এবং আমরা যখন স্টাডি করতে চাইছি সেই মোমেন্টেও আমরা ওই ম্যাটারটাকে হিট করাই উইথ দ্য হিট, মানে ধাক্কা দিই ওর মধ্যে, যাতে করে আমরা স্টাডি করতে পারি যে সেই ম্যাটারটাতে বন্ডেড স্ট্রাকচারে আনতে গেলে কতটা ফর্ম অফ এনার্জি লাগছে। এবং এইগুলোর স্টাডিটাই হচ্ছে স্পেকট্রোফোটোমিটার, নাথিং এলস। স্পেকট্রোফোটোমেট্রিতে আমাদের দুটো কম্বিনেশন লাগছে, একটা হচ্ছে ম্যাটার অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং সেটারই এক্সপ্লেনেশন এই ভিডিওটাতে দেওয়া হলো।